আমি অমানুষের বাচ্চা, সেটা প্রমাণ করতেই রাস্তা আটকিয়েছি। সায়র নিধির হাত চেপে ধরে। নিধি হাত ছাড়ানোর চেষ্টা করে, তবে পারছে না। হাত ছাড় আমার, আমার হাত ছাড়। ছাড়ার জন্য তো ধরিনি। সায়র টানতে টানতে নিধিকে তার গাড়ির দিকে নিয়ে যায়, গাড়ির মধ্যে ছিটকে ফেলে। সায়র গাড়ির মধ্যে উঠতে নিলেই তার কাঁধে কেউ হাত রাখে। সায়র পেছনে তাকায়। এই কে রে তুই? নিলয়, নিলয় চৌধুরী। তোর কি চাই এখানে? আমার কাছে বাধা দিচ্ছিস কেন? মেয়েটাকে ছেড়ে দাও। সায়র এবার ক্ষেপে ওঠে, নিলয়কে ঘুষি মেরে বলে। এই কে রে তুই? সাহস কত তোর? আমাকে হুকুম করিস? নিলয় নাক চেপে ধরে, তারপর সায়রের দিকে এগিয়ে আসে। এসে সরাসরি সায়রের কলার চেপে নাকে একটা ধারে ঘুষি মারতেই থাকে। মুহূর্তেই সায়রের নাক ফেটে রক্ত গল গল করে পড়তে থাকে। সায়রকে নিলয় দূরে লাথি মেরে ফেলে। সায়র রাস্তার উপরে ছিটকে পড়ে। সায়রের লোকেরা চিৎকার করে ছুটে আসে নিলয়ের দিকে। জনাকয়েক হাতে লোহার রড, কেউ বা চেন নিয়ে। রাস্তা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিলয় ধীরে ধীরে হাতের কবজি ঘুরিয়ে নেয়, চোখে আগুন। সে দাঁড়িয়ে আছে অটল, যেন একাই সামলাবে পুরো দলকে। প্রথম জন এগিয়ে আসে। নিলয় সাইড স্টেপ করে তার রড ধরা হাতটা ধরে এমনভাবে মোচড় দেয়, হাড়ের ক্রক শব্দ শোনা যায়। ছেলেটা চিৎকার করে মাটিতে পড়ে যায়। দ্বিতীয় জন চেন ঘুরিয়ে তার দিকে ছড়ে। নিলয় নিচু হয়ে সেটা এড়িয়ে যায়। তারপর চেনের হাতটা ধরে টেনে তার ঘাড়ে কনুই মারে। লোকটা নিঃশ্বাস বন্ধ করে ঝেঁকে পড়ে যায়। তৃতীয় জন পেছন থেকে এসে পাঞ্চ করতে গেলে নিলয় সরে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘুরে পেছন দিকে পায়ের জোরে এক কিক মারে। লোকটা একসঙ্গে 3 গাড়ির গায়ে গিয়ে ধাক্কা খায়। নিধি ভেতর থেকে সবকিছু দেখে স্তব্ধ। তার চোখে এই প্রথম দেখা নিলয়ের রূপ। সে অবাক হয়ে দেখে অচেনা ছেলেটিকে। রক্তে ভেজা মুখ, তীব্র দৃষ্টি, তীক্ষ্ণ প্রতিক্রিয়া। এ যেন এক মানবিক রূপে অবতার। সায়র আবার উঠে আসে, নাকের রক্ত মুছে চিৎকার করে। তোকে আমি আজ বাঁচতে দেব না। সে কোমর থেকে একটা ধারালো চাকু বের করে। লোকেরা চারপাশ ঘিরে ফেলে নিলয়কে। নিলয় থেমে যায় না। তার চোখে ভয় নেই, শুধু প্রতিশোধ। সায়র ছুরি নিয়ে আঘাত করতে এলে নিলয় তার হাত চেপে ধরে। তারপর ছুরিটা ছিনিয়ে নিয়ে উল্টো করে তার পায়ের কাছে ছুঁড়ে মারে। সায়রের পা থেকে রক্ত গড়িয়ে পড়ে। এরপর একের পর এক পাঞ্চ, গলা, পেট, বুকে। শেষমেশ সায়রকে ধরে গাড়ির দরজায় মাথা ঠুকিয়ে দেয়। সায়র নিস্তেজ হয়ে পড়ে। সবাই দৌড়ে পালিয়ে যায়। নিলয় তখন নিধির দিকে এগিয়ে যায়, তার হাত বাড়িয়ে দিয়ে বলে। আপনি ঠিক আছেন? নিধি থরথর করে ওঠে, তারপর মাথা নেড়ে বলে। হ্যাঁ, কিন্তু আপনি কি? আমাকে না চিনলেও চলবে, তবে মেয়ে মানুষের এসব ছোট ড্রেস পরে ছেলেদের নজর কেড়ে পরে বিপদে না পড়াই ভালো। নিধি নিজের দিকে তাকিয়ে হাত দিয়ে খোলা স্থান ঢাকার চেষ্টা করে। সে সব সময় এই পোশাক পরে না, আজকে শখ করে পার্টিতে পড়েছে। নিধি মুখ তুলতেই দেখে ছেলেটা হেঁটে চলে যাচ্ছে। নিধি তার যাওয়ার পানে তাকিয়ে থাকে, তবে সে একবারও পেছন ফিরে তাকায় না। রাস্তা জুড়ে নিস্তব্ধতা নেমে আসে। সবাই তাকিয়ে আছে সেই এক লোকের দিকে, যিনি একাই পুরো গ্যাং শেষ করে দিল। রাত গভীর হতে শুরু করে। রুমের মধ্যে সামনাসামনি বসে আছে নিলয় ও মুনতাসির। রুমের মধ্যে হালকা অন্ধকার, মাথার উপর যান্ত্রিক ফ্যান চলছে। নিলয় মুনতাসিরকে বলে। বলুন, আমাকে কাকে খুন করতে হবে? তোমাকে খুন করতে হবে বর্তমান সরকারের একমাত্র ছেলে আসিফকে। নিলয় নির্বিঘ্নে বলে। ওকে, হয়ে যাবে, কিন্তু সরকার রেখে সরকারের ছেলের দিকে নজর কেন? সরকারকে মারার প্রয়োজন নেই, সে এমনি শয্যাশয়ী, কিছুদিনের মধ্যেই মারা যাবে। আমাদের টার্গেট তার ছেলের উপর, তোমাকে তাকেই খুন করতে হবে। নিলয় দায়সারাভাবে বলে। ওকে, হয়ে যাবে। তুমি কাজটা যত সহজ ভাবছো ততটা সহজ নয়। আসিফ দিল্লিতে নেই, সে এখানে থাকলে আমরাই মারতে পারতাম। সে এমন জায়গায় আছে যেখানে সহজে কেউ ঢুকতে পারবে না। সে যেখানেই থাকুক, তাকে খুঁজে বের করে মারার দায়িত্ব আমার। আপনি শুধু বলুন কোথায় আছে। ইন্ডিয়ার শেষ সীমানায়, শ্যামপুর গ্রামের সাইডে রোলার দ্বীপে।
নিলয় এবার বড়সড় চমক খায়, নড়ে চড়ে সোজা হয়ে বসে। রোলার দ্বীপ? কিন্তু সেটা তো নিরাপত্তার জন্য বন্ধ। আর শ্যামপুর গ্রামের অস্তিত্ব আমার জানা মতে আপাতত নেই। কোনোভাবে গ্রামের সবাই ইন্ডিয়ার 4 সীমানায় ছড়িয়ে গেছে। আসিফ রোলার দ্বীপের মধ্যেই আছে। রোলার দ্বীপ সম্পর্কে গোপন রহস্য আছে যা সবার অজানা। রোলার দ্বীপ নিয়ে বড় একটা কাহিনী আছে, সেটা আগে তোমাকে জানতে হবে। কাজটা খুব কঠিন, এই জন্যই সব কিছু না জেনে তুমি ওখানে আক্রমণ করতে পারবে না। নিলয় যেন পদে পদে চমকাচ্ছে। এক মুহূর্তের জন্য মনে পড়ে যাচ্ছে অতীত, যেখানে তার গড়ে ওঠা, সেখানেই রহস্য, অথচ সে জানে না কি এমন রহস্য আছে এই দ্বীপ নিয়ে। কি রহস্য? আমাকে খুলে বলুন। মুনতাসির একে একে রোলার দ্বীপের সকল রহস্য খুলে বলে। সবাই জানে রোলার দ্বীপের হিংস্র পশুর উৎপাত বেড়ে যাওয়ায় সেখানে চারপাশে দেওয়াল তুলে দেওয়া হয়েছে, কিন্তু আসলে সেটা নয়। সেখানে দেওয়াল তুলে দেওয়া হয়েছে কেজিএফকে রক্ষা করার জন্য। আর সেই মানুষগুলোকে পশু নয়, রাহাত খুন করেছে। যদি এর সঙ্গে আমি ছিলাম। সবাইকে ভুল জানাতে দ্বীপের চারিপাশে কিছু গাছ রাখা হয়েছে, যেন সবাই বুঝতে না পারে আসল কাহিনী। কিন্তু তার মধ্যে একটা আধুনিক নগরী, দ্বীপের চারিপাশে অসংখ্য সিকিউরিটি। সেখানে একটা পিঁপড়ে লোক চক্ষু আড়াল যেতে পারবে না। সেখান থেকে যা শোনা আসে তার 50% ইমতিয়াজ আহমেদ রাখতেন, 1% সোহেল রোজা, বাকি 49 আমরা এবং রাহাতেরা। আমরা তবু এভাবে মেনে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ ইমতিয়াজ আহমেদ শয্যাশায়ী হয়ে গেছে। এখন আর কথা পর্যন্ত বলতে পারছে না, কোনো রকম বেঁচে আছে। তার পরিবর্তে তার জায়গায় বসছে ইমতিয়াজ আহমেদের একমাত্র উত্তরাধিকারী আসিফ। এতেও আমাদের সমস্যা নেই, কিন্তু আমরা জানতে পেরেছি সে প্ল্যান করছে ইমতিয়াজ আহমেদের মৃত্যুর পর আমাদের দেওয়া হবে সোনার 25 ভাগ, বাকি 75 ভাগ সে নিজে রেখে দেবে। এজন্যই আমরা প্রথমে তাকে হত্যা করতে চাইছি, তার পরবর্তীতে ইমতিয়াজ আহমেদকে, এরপর খনি আমাদের দখলে। মুনতাসির এর বর্ণনা শুনে নিলয় হতভম্ব হয়ে, সঙ্গে শরীরের শিরা উপশিরার রাগে দপদপ করছে। তাদের মেরে ফেলা প্রথম দুজন শ্রমিকদের একজন ছিল তার বাবা। নিলয় এটা প্রকাশ করে না, প্রকাশ করলে তার উদ্দেশ্য সফল হবে না, কিন্তু মুনতাসিরকে প্রশ্ন করে। প্রথম শ্রমিক দুজনকে কে খুন করেছে? আপনি নাকি রাহাত? তাদের প্রথমেই রাহাত মেরে ফেলেছে। সে পিস্তল চালাতে খুব ভালো পারে। আমার চেয়ে রাহাত ওখানে বেশি মানুষকে মেরেছে। ভালো যেন ছিল, নয়তো খবরটা এতদিন দেশ সেরা হয়ে যেত। আমাকে ওখানে কিভাবে ঢোকাবেন? সে ব্যবস্থা আমি করব। ওখানে প্রচুর লোকের প্রয়োজন। প্রতি মাসে টাক ভর্তি মানুষকে ওখানে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। সবাইকে দিয়ে সোনার প্রসেস করানোর কাজ করা হয় জোর করে। ইভেন এই শ্যামপুরে কোনো মানুষ কোথাও যায়নি। সবাইকে দ্বীপের মধ্যে আটকে রাখা হয়েছে। ওদের দিয়ে জোর করে কাজ করানো হয়। এই মাসে আরও 8 দিন পর একটা ট্রাক যাবে, সেখানে তুমি ছদ্মবেশে ঢুকবে। আস্তে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে শুধু আসিফকে খুন করবে। পরবর্তীতে যদি সব সিকিউরিটি আমাকে খুন করে দেয়? করবে না। ওখানে ওর চেয়ে আমার বেশি লোক আছে, তবে তারা আসিফের মৃত্যুর পরই আমার হয়ে কাজ করবে। আর আসিফের আশেপাশে সবসময় তার খাস 1200 জন লোক থাকে। তাদের সবাই মিলে খুন করতে বাধবে না। নিলয় একটু চুপ থেকে বলে। আপনি আপনার মতামত দিলেন, এবার আমি দেই। আমারও কিছু বলার আছে। ওকে বলো, তোমার কি বলার আছে? আমি প্রথমেই রাহাতকে খুন করতে চাই। নিলয়ের কথায় মুনতাসির চমকে ওঠে। তাকে কেন খুন করবে? নিলয় সত্য ঘটনা লুকিয়ে রাখে। সে জানায় না রাহাত তার বাবার খুনি। নিলয় কথা এড়িয়ে বলে। এতে আপনার লাভ, আরও একজন কমে যাবে। তখন খনি 100% আপনার। তবে সেখান থেকে 50% আমাকে দিতে হবে। দুজনের আধা আধা। যদি রাজি থাকেন তাহলে আপনার কথা মতো আমি সব কিছু করব। আর যদি রাজি না থাকেন তাহলে আমি মুম্বাই ফিরে যাব। তবে ভালো করে ভেবে দেখুন, 25%-এর জায়গায় 50% পাওয়া কম নয়। মুনতাসির চিন্তায় পড়ে যায়। রাহাত তার বিশ্বস্ত, তাকে খুন করা কি ঠিক হবে?
সে একবার মনে মনে ভাবছে এমনটা করা যাবে না, আবার ভাবছে এতে তারই লাভ। মুনতাসির দ্বিধায় পড়ে যায় সে নিলয়ের সঙ্গে হাত মেলাবে কিনা। অবশেষে সিদ্ধান্ত নেয় নিলয়ের কথা মতো সব হবে। ওকে, আমি তোমার প্রস্তাবে রাজি। মুনতাসির রাহাতের ঠিকানা নিলয়ের ফোনে পাঠিয়ে দেয়। নিলয় মুচকি হাসে। একসঙ্গে তার দুই পাখি মারা হয়ে যাচ্ছে। একদিকে বাবার মৃত্যুর প্রতিশোধ, অন্যদিকে সবচেয়ে বড় সম্পদশালী আর শক্তিশালী, সেটা তো সে হয়েই গেছে। তাদের কথার মাঝেই খট করে রুমের দরজা খুলে যায়। একটা মেয়ে রুমের মধ্যে এসে লাইট অন করতে করতে বলে, তোমাকে কতবার বলেছি এসব গুন্ডামি ছেড়ে দাও, তোমার জন্য আজকে আমি বিপদে। লাইট অন হয়। নিধি তার বাবার সামনাসামনি নিলয়কে দেখে সম্পূর্ণ কথা শেষ করতে পারে না, চমকে ওঠে। নিলয়ও নিধিকে দেখে চমকে ওঠে। তারা বুঝতে বাকি থাকে না নিধি মুনতাসিরের মেয়ে। নিধি কিছুটা উৎসুক হয়ে বলে, আপনি এখানে কিভাবে সম্ভব? আমিও সেটাই ভাবছি। আমি তো ভাবিনি আপনার সঙ্গে আর কখনো আমার দেখা হবে। মুনতাসির একবার নিলয় আর একবার নিধির দিকে তাকায়, তারপর মেয়েকে বলে, তোরা কি একে অপরকে চিনিস, আগে থেকেই চিনতিস? না বাবা, আমাদের আজকেই রাস্তায় রাখা। রাস্তায় দেখা মানে? নিধি মুনতাসিরের দিকে এগিয়ে যায়, তারপর সোফায় বসে খুলে বলে সবকিছু। সবকিছু শুনে মুনতাসির হতবাক, আবার প্রচণ্ড রাগে ক্ষোভে ফেটে পড়ে। মুনতাসির একটু শান্ত হয়ে নিলয়কে বলে, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব, তোমার জন্য আমার মেয়েটার ইজ্জত নিয়ে বেঁচে ফিরল। নিলয় বাঁকা হেসে বলে, আসলে এই মেয়ের ইজ্জত নিয়ে আপনাদের চিন্তা আছে? মানে কি বোঝাতে চাইছো? ইজ্জত নিয়ে এত সিরিয়াস হলে যুবতী একটা মেয়েকে রাতে পার্টিতে কেন পাঠিয়েছেন, আর তাও আবার এসব পোশাকে? তুমি নিধিকে যেমন ভাবছো আসলে আমার মেয়ে তেমন নয়। আজকে ওর বেস্ট ফ্রেন্ডের জন্মদিন ছিল, এজন্যই গেছে, নয়তো নিধি কখনোই রাতে বাইরে বের হয় না। ইভেন আমি বা অন্য কেউ ছাড়া এদিকে বেরো হয় না। আর ছোট ড্রেস, এটা আমারই দোষ। নিধি কখনো এসব পরে না, আমি জোর করে পরতে বলেছি। আসলে আমি ভেবেছিলাম ওখানে অনেক মানুষ থাকে, সবার সামনে আমার মেয়ে সাধারণ সেজে চলে যাবে, এটা কেমন দেখায়। যাই হোক, এখন বুঝলাম মেয়েদের শালীন পোশাক সব দিক থেকেই সুবিধা। নিলয় বাঁকা হাসে। একবার নিধির দিকে তাকায়, সে এখন একটা গোলাপি গ্রাউন পরে আছে। তা দেখে নিলয় বাঁকা হেসে বলে, শালীন পোশাকে শুধু সুবিধাই নয়, একটু বেশি সুন্দরও লাগে। নিলয়ের কথা বলার ধাঁচে নিধি লজ্জা পায়। সেখান থেকে উঠে বাইরে চলে আসে। আসার আগে পেছন ফিরে একবার নিলয়কে দেখে। নিলয় ঘোর লাগা চোখে তার দিকেই তাকিয়ে আছে। মুনতাসির নিলয়কে বলে, এই ৮ দিন তাহলে তুমি আমার বাসায় থাকো, যে কোনো সমস্যা হলে আমাকে বলবে। নিধি তোমার রুম দেখিয়ে দিচ্ছে, আমি ওকে গিয়ে বলছি। মুনতাসির উঠে চলে যায়। নিধি নামটা শুনতেই নিলয়ের কেমন একটা অনুভূতি হচ্ছে। সে ছোট থেকেই জেনে এসেছে এই মাফিয়া জগতে কোনো মেয়ের মায়ায় পড়তে নেই। নিলয় সেভাবেই এতদিন চলে আসছে। সব কিছু করলেও নারী জড়িত কোনো কাজ সে নেই। ইভেন কুনজর বা মুগ্ধ চোখে কখনো কোনো মেয়ের দিকে তাকাই পর্যন্ত নেই। কিন্তু নিধিকে দেখার পর থেকে কেমন ভালো লাগা কাজ করছে। নিধির মুখটা মনে পড়লেই কেমন এক অজানা অনুভূতি হচ্ছে। অবশ্য ইভেন অনুভূতিতে নিলয় নিজেই অবাক। তার মতো মাফিয়াও কখনো কাউকে পছন্দ করতে পারে। নিলয়ের চিন্তাধারার মাঝে নিধি ভেতরে আসে, তারপর মিষ্টি কণ্ঠে বলে, বাবা আপনাকে খাওয়ার জন্য টেবিলে ডাকছে। নিলয় নিশ্চুপ হয়ে উঠে দাঁড়ায়। নিধি আগে আগে হেঁটে যাচ্ছে, নিলয় তার পেছনে। মুনতাসির টেবিলেই বসে আছে, নিলয়কে তার পাশে বসানো হয়। নিধি দুজনকে খাবার সার্ভ করে নিজেও টেবিলে বসে পড়ে। তিনজন খাওয়া শুরু করে। নিধি একদম চুপচাপ খাচ্ছে। মুনতাসির ও নিলয়ের মধ্যে টুকটাক কথা হচ্ছে। খাওয়ার এক পর্যায়ে মুনতাসির উঠে পড়ে। সে রাতের খাবার বেশি খায় না। যাওয়ার পূর্বে নিধিকে বলে, তোমার খাওয়া শেষ হলে নিলয়কে রুমটা দেখিয়ে দিও। রুম গোছানো হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, আমি সব কিছু ঠিক করে দিয়েছি। তাহলে খাওয়া শেষ করে বিশ্রাম নাও। জি। মুনতাসির চলে গেলে নিলয় নিধির দিকে তাকায়। নিধির খাওয়া প্রায় শেষ, নিলয়ের খাওয়াও শেষ।
দুজনে হাত ধুয়ে নেয়। নিধি উঠে বলে, আসুন, আপনার রুমটা দেখিয়ে দেই। হ্যাঁ। এটা আপনার রুম। এখানে আমার কিছু ছবি আছে, কিছু মনে করবেন না। আমি আগে এই রুমটায় থাকতাম। বাবা একটু আগে বলায় ছবিগুলো সরাতে পারিনি। সমস্যা নেই কেন? আচ্ছা, আপনি তাহলে রেস্ট করুন। কিছু প্রয়োজন হলে বলবেন, আমি পাশের রুমেই আছি। ওকে। নিধি চলে যায়। নিলয় তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে একটু, তারপর মুচকি হেসে ভেতরে ঢোকে, দরজা আটকে দেয়। রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখে প্রত্যেক দেওয়ালে নিধির বিভিন্ন স্টাইলের ছবি। নিলয় কিছুক্ষণ ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপর লাইট অফ করে বিছানায় চলে যায়। ঘুমানোর প্রয়োজন, একটু বাদেই তো আবার উঠতে হবে। খুব ভোরবেলায় দরজায় নক করার আওয়াজ নিলয় ঘুম ভেঙে যায়। এখনও সে ঘুমে টলছে, তবুও ঘুম ঘুম চোখে দরজার দিকে এগিয়ে যায়। টলতে টলতে দরজা খুলে দেয়। বাইরে মুনতাসির দাঁড়িয়ে আছে। মুনতাসিরকে দেখে নিলয় বলে, কি ব্যাপার, এত ভোরবেলায় ডাকছেন কেন? আমার জানা মতে তো নেতাদের ঘুম এত তাড়াতাড়ি ভাঙে না। আপনি কিভাবে উঠলেন? কিভাবে ঘুমিয়ে থাকবো? আমার ঘুম তো তুমিই ভাঙিয়ে দিলে। নিলয় হাত দিয়ে চোখ দুটো ডলাডলি করে বলে। মানে? মুনতাসির তার হাতের খবরের কাগজটা নিলয়ের হাতে দিয়ে বলে। নিজের চোখেই দেখো। নিলয় খবরের কাগজটা মেলে ধরে। নতুন একটা খবর জ্বলজ্বল করছে, সঙ্গে একটা ছবিও। ছবিতে রাহাতের কাটাছেঁড়া দেহ, হেডলাইন লেখা, রাতের আধারে দিল্লির বড় নেতা রাহাত হোসাইন খুন। তাকে ভারী কিছু দিয়ে কুপিয়ে ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে। কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি, তবে পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই খুনিকে ধরে তার প্রাপ্য শাস্তি দেবে। নিলয় খবরের কাগজ দেখে মুচকি হেসে মুনতাসিরকে বলে, পার্টনারের মৃত্যুতে কষ্ট পাচ্ছেন নাকি, তাই এভাবে ছুটে এসেছেন? না, এই খুনটা কি তুমি করেছো? হ্যাঁ। মুনতাসির যেন চমকায়। কখন? রাতে। কিন্তু তুমি তো খাওয়া শেষ করে ঘুমাতে গেলে শেষ রাতে। এর মধ্যে রাহাতের বাড়িতে কখন গেলে? অ্যাড্রেস থাকলেও এখানে রাস্তা কিভাবে চিনলে? আমাকে আর 5টা ছেলের মতো ভাববেন না, এগুলো আমার কাছে কোনো জটিল কাজ নয়। সব কিছু বুঝলাম, কিন্তু পুলিশ যদি কোনো কিছুর ক্লু পেয়ে যায় বা আঙ্গুলের ছাপ বা অন্য কিছু, একবার তোমার শনাক্ত করতে পারলে তুমি সহ আমাদের সব প্ল্যান এখানেই শেষ হয়ে যাবে। অযথাই চিন্তা করবেন না, আমি এত সোজাভাবে ওকে মারিনি। পুলিশ কেন, পুলিশের বাপ এসেও কোনো ক্লু পাবে না, নিশ্চিন্তে থাকুন। তোমার যা ইচ্ছে তাই করো, তবে আমার প্ল্যান বা উদ্দেশ্য পূরণ হলেই হবে। ওকে। মুনতাসির কথা শেষ করে আবার চলে যায়। নিলয় এবার ভাবে ঘুমাবে, কিন্তু না, তার আর ঘুম আসবে না। নিলয় বারান্দায় চলে যায়। রাতে খেয়াল না করলেও এখন দেখছে বাড়ির বাইরে এক সাইডে বড় একটা ফুলের বাগান রয়েছে। সেখানে নানান রকমের ফুল ফুটে আছে। বাগানের মধ্যে নিধির দিকে নিলয়ের চোখ আটকে যায়। নিধি কিছু একটা করছে বাগানের মধ্যে। নিধির হাতে একটা ফুলের টব, সে যত সম্ভব সেটা পরিষ্কার করছে। রোদের চিকিস গিয়ে নিধির ফর্সা ত্বকে পড়েছে। বাতাসে খোলা চুলগুলো উড়ে মুখের সামনে চলে আসে। নিধি বারবার বিরক্তিকর ভঙ্গিতে চুলগুলো কানের পেছনে গুঁজে দিচ্ছে। নিলয় তাকে দেখছে আর মুচকি মুচকি হাসে। মনে মনে বলে, ভোরবেলায় উঠে যদি এত সুন্দর দৃশ্য দেখা যায় তাহলে আর ভোরবেলায় ঘুমোবো না। হঠাৎ নিধি উঠে দাঁড়ায়। তার দু হাতে কাদামাটি লেপ্টে আছে। নিধির চোখ বারান্দায় আসে। নিলয়ের সঙ্গে চোখাচোখি হয়। নিলয় থতমত খেয়ে যায়, অন্যদিকে ফিরে তাকায়। নিধি বুঝতে পেরে সামান্য হাসে। নিধির হাসিটাও নিলয়ের চোখ ফাঁকি দেয় না। নিলয় কিছুটা লজ্জায় পড়ে যায়। এভাবে হাতে নাতে ধরা পড়ে যাবে ভাবতেই পারেনি। নিলয় যেন চুরি করতে গিয়ে সরাসরি হাতে নাতে ধরা পড়ে গেছে। লজ্জায় সে সেখান থেকে চলে আসে। নিলয় যেতেই নিধি জোরে জোরে হাসতে শুরু করে। সে এতক্ষণ সব কিছুই দেখেছে। সময় সময়ের গতিতে এগিয়ে চলছে। মধ্য একে একে কেটে যায় 7 দিন। রাতের নিস্তব্ধতা বাড়ছে। দিল্লি শহর নিশ্চুপ হয়ে আসছে। রাত তখন ভীষণ গভীর। চেয়ারের উপর বসে আছে নিলয়।
টেবিলের ওপর একটা সাদা পৃষ্ঠা ও কলম। সে একটা চিঠি লিখছে। চিঠিটা নিধির উদ্দেশ্যে। এই 7 দিনের তাদের মধ্যে দূরত্ব অনেক কমে এসছে। দুজনে দুজনকে খুব গাঢ়ভাবে চিনেছে। নিধি নিলয়কে নিয়ে এখানে ওখানে ঘুরছে। সময়গুলো নিলয়ের কাছে খুব সুন্দর ছিল, কিন্তু সুন্দর মুহূর্ত দীর্ঘ হয় না, তার চোখের পলকেই হারিয়ে যায়। নিলয় আস্তে আস্তে নিধিকে ভালোবেসে ফেলেছে। অনেক সময় সুযোগ এসেছে, তবুও নিলয় মুখ ফুটে নিধিকে বলতে পারেনি। যখনই ভেবেছে বলবো, তখনই সব কিছু গুলিয়ে ফেলেছে। বলার সাহস হয়ে ওঠেনি। তবে নিলয় তার জহুরি চোখে খেয়াল করেছে নিধির চোখেও তার জন্য কিছু একটা আছে, কিন্তু সেটা বন্ধুত্ব নাকি অন্য কিছু তা সে জানে না। নিলয় চিঠি লিখে শেষ করে, তারপর লুকিয়ে লুকিয়ে নিধির রুমে যায়। নিধি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। নিলয় চিঠিটা তার বালিশের নিচে রাখে, তারপর আবার নিঃশব্দে ফিরে আসে। আসার আগেই নিধির ঘুমন্ত মুখটা একবার দেখে নেয়। এটাই হয়তো হলেও হতে পারে তাদের শেষ দেখা। সূর্যের আলো চারিদিকে ফুটে ওঠে, পাখিরা কিচিরমিচির করছে। নিধির ঘুম ভেঙে যায়। কিছু মনে পড়তেই ধড়ফড় করে উঠে বসে। আজকে সকালে নিলয় চলে যাওয়ার কথা। নিধি দ্রুত বিছানা থেকে নেমে আসে, দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে মুনতাসির বসে সকালে নাস্তা করছে। মেয়েকে দেখে বলে, এত সকালে উঠে পড়লি যে? নিধি প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই প্রশ্ন করে। বাবা, নিলয় কোথায়? নিলয় নিলয় তো চলে গেছে। নিধি থমকে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিলয় তাকে না বলেই চলে গেছে? চলে গেছে মানে? ও তো এখানে চিরদিন থাকতে আসেনি, ও দ্বীপে গেছে। জানি না কেন, খুব সকালেই বেরোতে চাইলো। আমি বললাম একটু পরে গেলেও হবে, কিন্তু সে একটু তাড়াতাড়ি চলে গেল। আমি নিলয়কে রেখে এসেই খেতে বসলাম। নিধি ছোট্ট করে বলে। ও, আবার পেছন ফিরে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। মুনতাসির পেছন থেকে বলে, কিরে, সকালে নাস্তা করবি না? খিদে নেই বাবা। নিধি আর এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে রুমের মধ্যে চলে যায়। দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ে। খুব খারাপ লাগছে তার। নিধি বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। এর আগে কখনো কারোর জন্য এতটা বুকের মধ্যে হাহাকার জন্মায়নি। নিধি নিজেও মনে মনে নিলয়কে পছন্দ করে। সে ভেবেছিল নিলয়ও পছন্দ করে, এই জন্য নিলয়ের বলার অপেক্ষায় ছিল। এটাও ভেবেছিল নিলয় যদি নাও বলে, তবুও সে যাওয়ার সময় নিধি জানিয়ে দেবে। কিন্তু নিধি নিলয়ের দেখাও পেল না, শেষবারের মতো দেখতেও পেল না। নিধি রোলার দ্বীপ সম্পর্কে জানে। এত ভয়াবহ জায়গা থেকে আদৌ নিলয় কখনো ফিরে আসতে পারবে কিনা সে জানে না। আর ফিরে আসলেও বহু বছর পর, এতদিনেই সে কিভাবে থাকবে নিলয়কে না দেখে। নিধির কান্না আসছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। চুলগুলো হাত দিয়ে টেনে ধরে অস্বাভাবিক আচরণ শুরু করে। তার কিছুই ভালো লাগছে না, শুধু বুকের মধ্যে অজানা একটা ব্যথা হচ্ছে, যে ব্যথা এর আগে কখনো সে অনুভব করেনি। হঠাৎ নিধির চোখ যায় বালিশের দিকে। সেখানে একটা লাল চকচকে খাম পড়ে আছে। নিধি সেটা হাতে তুলে নেয়, উল্টে পাল্টে দেখে। খামের উপর নিলয়ের লেখা দেখে চমকে ওঠে। তার মানে এইটা নিলয় লিখেছে। নিধি ব্যস্ত হাতে খাম থেকে একটা কাগজ খুঁজে পায়। সেখানে একটা চিঠি। নিধি চিঠিটা পড়তে শুরু করে। প্রিয় নিধি, তোমাকে প্রিয় হিসেবেই উল্লেখ করলাম। আসলে কি বলো তো, তোমার আমার প্রথম দেখাটা খুব অদ্ভুত ছিল, তাই না? অচেনা অজানা দুজনকে ঠিক মতো দেখলামও না, শুধু ছোট্ট একটা ঘটনা কেন্দ্র করে পরিচিত হয়ে গেলাম। আমি তখন একবারও ভাবিনি তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। ভাবার প্রয়োজন বোধ করিনি। তখনও আমার মনে নারী সঙ্গত কোনো আকাঙ্ক্ষা অনুভূতি ছিল না। আমার হৃদয়ে ছিল শুধু ক্ষমতা, খুন, রক্ত, সম্পদ আর স্বপ্ন পূরণ। কিন্তু তোমাকে আমি ভালো করে খেয়াল করলাম তোমার বাড়িতেই। কি অদ্ভুত, তাই না? দেখার সঙ্গে সঙ্গে খুন, ক্ষমতা, রক্তর পাশাপাশি আমার হৃদয়ে তুমি জায়গা করে নিলে। আমি বাকিদের মতো বলবো না আমি তোমার রূপ দেখে ভালোবাসি। আমি স্বীকার করছি, তোমার প্রেমে
আমি প্রথমে তোমার রূপ দেখেই পড়েছি। সত্যি বলছি, কসম। তোমাকে দেখার পর আমার চোখ ঝলসে গেছিল। এর আগে কখনো এমন হয়নি। কত সুন্দর সুন্দর মেয়ে আশেপাশে ঘুরঘুর করেছে, তাদের দিকে ফিরেও তাকাইনি। তোমাকে দেখার পর থেকেই তোমার প্রতি আমার প্রেম সৃষ্টি হয়। আস্তে আস্তে সময় পেরিয়ে যায়। এই 7 দিন আমরা অনেক ক্লোজ হয়ে যাই। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার আজীবন মনে থাকবে। তোমার প্রত্যেকটা চাহনি আমার হাজারো রাতের ঘুম কেড়ে নেবে। হয়তো কোনো দিন আমি তোমাকে ভুলতে পারবো না, অবশ্য ভোলার চেষ্টাও করব না। দেখো, চারিদিকে আমার কত নামডাক। সবাই আমাকে বড় মাফিয়া, সাহসী হিসেবে চেনে, কিন্তু মোটেও আমি সাহসী নই। আমার ভেতরেও লুকিয়ে আছে ভীতু সত্তা। কত কাছাকাছি ছিলাম তোমার, তবু মুখ ফুটে বলতে পারলাম না আমি তোমাকে ভালোবাসি। বলার সাহসটা হয়ে উঠল না। একটা ভয়ই পাচ্ছিলাম, যদি না গ্রহণ করো। কাল সকালেই আমি চলে যাব, তবে তোমার সঙ্গে দেখা হবে না। তোমার মুখ দেখে আমি ছেড়ে যেতে পারবো না। তুমি তো জানো আমি কত ভয়াবহ জায়গায় যাচ্ছি। জানি না বেঁচে ফিরবো কিনা, ফিরলেও অনেক দেরিতে। একটা কথা রাখবে, আমি না ফেরা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। বেশি না, খুব কম 5টা বছর অপেক্ষা করো। এর মধ্যেই আমি ফিরে আসব। হয়তো জীবিত নয়তো মৃত, ফিরে আমি আসবই। চিঠি বড় হয়ে যাচ্ছে, আর লিখলাম না। নিজেকে ভালো রেখো, কষ্ট দিও না, অন্তত আমার জন্য। ইতি, তোমার ভীতু মাফিয়া। চিঠিটা পড়ে শেষ করে নিধি। সে থমকে যায়, চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। বুকের যন্ত্রণাটা বৃদ্ধি পাচ্ছে, তবে একটু স্বস্তি পাচ্ছে, সেও তাকে ভালোবাসে। নিধি ধীরে ধীরে আপন মনে বলে, চিন্তা করো না আমার মাফিয়া, আমি অপেক্ষা করব। এই অপেক্ষাটা হবে একান্তই তোমার জন্য। তুমি বাদে এই নিধির জীবনে দ্বিতীয় কেউ আসবে না, কখনোই না। তবে আমার অপেক্ষার অবসান ঘটিও, অক্ষত হয়ে ফিরে এসো। তবে তোমার কিছু হয়ে গেলে আমার জন্য হবে সেই দিন শেষ দিন। তোমার জন্য আজীবন আমি অপেক্ষা করতে রাজি। আজ থেকে শুরু হলো আমার অপেক্ষার প্রহর। নিধি চিঠিটা বুকের মধ্যে জড়িয়ে নেয়। একই লাইন বারবার পড়তে থাকে, প্রত্যেকটা অক্ষরে সে নিলয়কে খুঁজে পাচ্ছে। নিধি চিঠিটা নিয়ে ডুকরে কেঁদে ওঠে। মেঘ ভাঙা বৃষ্টির মতো তার দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। নিধি জানে না এই কান্নার শেষ কোথায়, কোথায় টেনে নিয়ে যাবে তাকে নিয়তি। আদৌ কি কখনো তার অপেক্ষার প্রহর শেষ হবে? পরপর 2টা বাস চলছে রাস্তা দিয়ে, নির্জন বনের মধ্যে বেঁকিয়ে বেঁকিয়ে রাস্তা। বাসের মধ্যে সিট নেই, সব সিট বের করে নেওয়া হয়েছে। বাসের এক কর্নারে মাথা নিচু করে বসে আছে নিলয়। তার শরীরের সঙ্গে সাদা একটা পোশাক। এখানে যতজন আছে সবাইকে একই পোশাক পরানো হয়েছে। বাসের মধ্যে অসহনীয় একটা পরিস্থিতি। সবাইকে কিডন্যাপ করে আনা হয়েছে। নিলয়ের বাসে প্রায় 50 থেকে 60 জন। অপর বাসে কতজন সেটা নিলয় দেখতে পারেনি। সবাই আতঙ্কে জমে আছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কেউ কেউ কান্নাকাটি করছে। সবাই পরিবার স্বজন হারিয়ে কান্না ভেঙে পড়েছে। শুধু নির্জীব ভাবে চুপচাপ বসে আছে নিলয়। তার অপেক্ষা কখন গিয়ে পৌঁছাবে। তবে এত তাড়াতাড়ি সে কিছুই করতে পারবে না। ওখানের পরিস্থিতি বিবেচনা করে সবকিছু সুযোগ বুঝে করতে হবে। হঠাৎ বাসটা থেমে যায়, কিছুক্ষণ স্থির থাকে। নিলয় উঠে দাঁড়ায়। বাসের দরজা জানালা লক করা, খোলার উপায় নেই। উপরের দিকে একটু ফাঁকা ফাঁকা আছে। নিলয় ফাঁকা জায়গা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। চোখের সামনে লোহার একটা বড় গেট দেখতে পাচ্ছে। আস্তে আস্তে গেটটা খুলে যাচ্ছে। বাস আবার চলতে শুরু করে। কিছু গাছপালা পেরিয়ে ফাঁকায় থেমে যায়। হঠাৎ খট করে বাসের দরজা খুলে যায়। ভেতরে একজন এসে সবাইকে নামিয়ে আনে। নিলয় চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বিশাল বড় মাঠ। দূরে দূরে কয়েকটি উঁচু উঁচু মিনারের মতো। সেখানে সিকিউরিটি হাতে বড় বড় পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে।
মাঠের মধ্যে সাদা দাগ দেওয়া, এক পাশে অসংখ্য মানুষ, অপর পাশে ফাঁকা ধুলধুলে। জায়গাটা বিশাল বড়। বাম সাইডে সাধারণ মানুষগুলো দাঁড়িয়ে আছে নিলয়দের নিয়ে। তাদের মধ্যে দাঁড় করায় নিলয় ডান সাইডে তাকায়। ডান সাইডে ও বাম সাইডের মধ্যে মোটা চওড়া সাদা দাগ। দাগের ওপরে সাইনবোর্ডে লেখা, এদিকে যাওয়া নিষেধ। মোটা দাগের ওপর নীল দিয়ে অসংখ্য সিকিউরিটি পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। তারা সব সময়ের জন্য ফায়ার করতে প্রস্তুত। ওপরের মিনারেও অসংখ্য সিকিউরিটি। একটু পরপর অসংখ্য মিনার। নিলয় চারপাশে তাকায়। যদিও যত দূর তার চোখ যাচ্ছে শুধু ফাঁকা মাঠ। শেষ এরিয়া কোথায় গিয়ে ঠেকেছে সে জানে না। তবে যতগুলো কাছ থেকে দেখতে পাচ্ছে, সব দেওয়ালের সঙ্গে একজন একজন একটু পরপর সিকিউরিটি দাঁড়িয়ে আছে। প্রত্যেক পদে পদে সিকিউরিটি করা পাহারা। এর মধ্যে তাদের হুকুম ব্যতীত এক পাও নড়াচড়া নিষেধ। সাদা দাগ পেরিয়ে কেউ যদি ডান সাইডে যায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে ক্রস ফায়ার করে দেওয়া হবে। এর প্রমাণ অবশ্য নিলয় নিজের চোখেই দেখেন। এখানে মহিলার সংখ্যা কম, আর যারা আছে তারা শ্যামপুর থেকে কিডন্যাপ হওয়া। মহিলারা এখানে রান্নাবান্না করে, পুরুষরা স্বর্ণ প্রস্তুত করার প্রত্যেক পদে পদে কাজ করে। যদি কেউ শক্তি হারিয়ে ফেলে বা অসুস্থ হয়ে পড়ে, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে টর্চার করে মেরে ফেলা হয়। এখানে কিছু বাচ্চাও রয়েছে। বাচ্চারা মায়ের সঙ্গেই থাকে। নিলয় খেয়াল করে একজন বাচ্চা মায়ের কাছ থেকে দৌড়ে চলে আসে। বাচ্চারা যখন সাদা দাগের কাছাকাছি চলে আসে তখনই তার মা খেয়াল করে। সঙ্গে সঙ্গে তার মা ছুটে আটকাতে আসে। সবাই দূর থেকে দেখে, বাচ্চাটার জন্য চিৎকার করে। বাচ্চার মা আসার আগেই বাচ্চাটা সাদা দাগ পেরিয়ে ডান সাইডে চলে যায়। সঙ্গে সঙ্গে সিকিউরিটিগুলো প্রস্তুত হয়ে ওঠে। চোখের পলকে গুলি করে বাচ্চাটা নিথর দেহ পড়ে থাকে সেখানে। তার মা চিৎকার করে ছেলের জন্য পাগল হয়ে যায়। ছেলেকে বাঁচানোটা তার আর হয় না। সে থমকে দাঁড়িয়ে থাকতে পারে না। সাদা দাগ পার করে ছেলের নিথর দেহর দিকে দৌড়ে যায়। ঝাপটে জড়িয়ে ধরে সদ্য মৃত বাচ্চাটিকে। নির্দয় সিকিউরিটির মনে এতেও গলে না। তাদের হৃদয় পাথর দিয়ে বাঁধানো। বাচ্চার মা ডান পাশে চলে যাওয়ার কারণে তাকেও সঙ্গে সঙ্গে ফায়ার করা হয়। মহিলাটিও চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। সকলের চোখের সামনে মুহূর্তে দুটো তাজা প্রাণ হারিয়ে যায়। সবাই নিজ নিজ জায়গা থেকে দুঃখ প্রকাশ করে, তবে কেউ এগিয়ে যায় না। সামনে এগিয়ে যাওয়ার মতো সাহস তাদের নেই, আর সাহস দেখাতে গেলেও তাদের মৃত্যু নিশ্চিত। নিলয় এতদিন খুন করে এসেছে, একের পর এক মানুষ হত্যা করেছে, মানুষের রক্তে গোসল করে মাফিয়া হয়েছে, কিন্তু তারা মানুষ নয়, তারা ছিল অমানুষ। নিলয় কখনো অন্যায়ভাবে মানুষ খুন করেনি। চোখের সামনে মা ও বাচ্চার মৃত্যু তাকেও কাঁদিয়ে ছাড়ে। নিলয়ের চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ে যায়। বাচ্চাটার জায়গায় সে নিজেকে খুঁজে পায়, আর মহিলার জায়গায় তার মাকে। তার মাও এভাবেই তাকে আগলে রাখত। তাকে আগলে রাখতেই তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শেষমেশ বাচ্চাকেও বাঁচাতে পারেনি, ঠেলে দিয়েছে এক অভিশপ্ত জীবনে। কত মিল তাদের মধ্যে। নিলয় চোখ জোড়া বন্ধ করে নেয়। সবেমাত্র এখানে সে এসেছে। এখন তার মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন তাকে সবকিছু সহ্য করতে হবে। আগে এখানকার সবকিছু সম্পর্কে তাকে জানতে হবে, তারপর সুযোগ বুঝে এর প্রতিশোধ নেবে। নিলয়কে সহ নতুন সবাইকে এক সাইডে নিয়ে যায়। তাদের প্রথমে এই মাঠের মধ্যেই প্রশিক্ষণ চলবে। তারপর এক দলকে ভেতরে পাঠানো হবে, আর এক দলকে বাইরে থাকবে। প্রথমেই ভাগাভাগি করে নেয়। বাইরের দলকে নির্দেশ করা হবে তারা সবাই কাজ করছে কিনা দেখভাল করবে, সকল প্রকার চাপ নিয়ন্ত্রণ রাখবে। বলতে গেলে সাধারণ সিকিউরিটি, তবে তাদের কাছে অধিক শক্তি থাকবে না। নিলয় বাইরের দলেই পড়ে। তাদের কাজ শুরু হবে বিকেল থেকে। এখন থেকে দেওয়া হবে নিলয়কে শুকনো দুটো রুটি দেওয়া হয়, এর সঙ্গে আর কিছু নেই। নিলয় চোখ মুখ বুজে সেটা খেয়ে নেয়, এছাড়া আর কোনো উপায় নেই। খাওয়া শেষে নিলয় একটু সাইডে গিয়ে বসে পড়ে। মাথার উপর কড়া রোদ সরাসরি পড়ছে, শরীর দুর্বল লাগছে। হঠাৎ একজন নিলয়ের কাছাকাছি এসে লোকটি শেষ বয়সে নিলয়কে এসে চাপা স্বরে বলে, স্যার আপনি এখানে? আপনাকে আমি চিনি, আপনি তো নিলয় চৌধুরী। লোকটির কথায় নিলয় চমকে ওঠে, ভয়ার্ত চোখে তাকায় তার দিকে। তার পরিচয় এখানে জেনে গেলে তো মহাবিপদ। কে আপনি? আমার পরিচয় কিভাবে জানেন?
প্লিজ কাউকে বলবেন না। আমি একজন জার্নালিস্ট, আমার নাম আহাত আলী। আপনি ভয় পাবেন না, আমি আপনার বিরুদ্ধে নয়, আমি এদের বিরুদ্ধে। জার্নালিস্ট? কিন্তু আপনি এখানে কিভাবে আসলেন? আপনাকে দেখে তো নতুন মনে হচ্ছে না। ওরা কি আপনাকেও কিডন্যাপ করে এনেছে? না, আমি নিজেই এসেছি। আমি এখানে রহস্য জানতে এসেছি, তবে এসেই আটকা পড়ে গেছি। আমার এখানে আসার প্রায় 1 বছর। অনেক কিছুই জেনেছি, তবে আমি বের হতেও পারছি না। আর না পৃথিবীতে এত বড় সত্য জানতে পারছি। টেনশন করবেন না, ধীরে ধীরে সব সফল হবে। আমিও এখানে এসেছি নিজ ইচ্ছায়, তবে আমার লক্ষ্য আলাদা। আমি আপনাকে এখান থেকে বের হতে সাহায্য করব। এর বিনিময়ে আপনি ভেতরের সব ঘটনা বাইরে উন্মোচন করবেন। এখানের আবহাওয়া দেখে মনে হচ্ছে না আমি কখনো একা হাতে সবকিছু সামলাতে পারবো। আমি জানি না, আমি যা জানি আপনি তা জানেন না। এখানেই অনেক কিছু আপনার অগোচর। আমি প্রথমে আপনাকে সব কিছু তথ্য দিয়ে দেব। এর মাধ্যমে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। নিলয় যেন এই মৃত্যুপুরীতে এসেও সাক্ষাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত দূতের দেখা পায়। প্রশান্তির হাসি হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। 2018 সাল বর্তমান। আহাদ কল্পনা থেকে বের হয়ে আসে। ইমদাদ ও রুমানা এখনো তার দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহে। মাঝপথে থেমে যেতেই রুমানা বলে ওঠে, এটাই আমাদের প্রথম দেখা। আপনি কি সব কিছু তথ্য দিয়েছিলেন নিলয় চৌধুরীকে? সে আপনাকে কিভাবে বের করলো? আহাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমি যতটুকু সম্ভব ততটুক নীলয় স্যারকে জানিয়ে এসেছি। সে আমাকে আরও 4 মাস পর বাসের মধ্যে লুকিয়ে পাঠিয়ে দিয়েছিল। এতে অবশ্য তাকে প্রচুর বেগ পেতে হয়েছে। সে চাইলেও কিন্তু আমার সঙ্গে আসতে পারতো। আমি বলছিলাম চলে আসতে, কিন্তু সে আসেনি। তার একটাই কথা, সে ফিরলে এই নিরীহ মানুষগুলোকে নিয়েই ফিরবে। ফিরলে আসিফকে মেরে তবেই ফিরবে। আহাদ আবারও দীর্ঘশ্বাস ফেলে। আমি প্রায় 4 বছর আগেই ফিরে এসেছি। শুরুতেই এসেই বই লিখতে শুরু করি। বই লেখা কমপ্লিট হয়ে, তবে সমস্যা বাধে। পাণ্ডুলিপি জমা দিতে গিয়ে কেউ ছাপাতে রাজি হয় না। অবশেষে ছাপানোর হলেও সরকার আগে থেকে ব্যান করে দেয়। আমার জীবনে আর নিশ্চয়তা নেই, যে কোনো সময় এটা হতে পারে। আমি তোমাদের অনুরোধ করছি, আমার কিছু হয়ে গেলেও তোমরা থেমে থেকো না। তোমরা চেষ্টা করো নিলয় চৌধুরী সহ সকল অসহায়দের রক্ষা করতে। আহাদের চোখে কথা বলতে বলতে জল জমেছে। সে চশমা খুলে অশ্রু মুছে নেয়। রুমানার সবকিছু শুনে হতবাক। সে বই পড়ে যতটা চমকেছিল, বাস্তবতা শুনে আরো বেশি খারাপ লাগছে। আহাদ ঘড়ির দিকে তাকিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, আমি আজকে উঠি। তবে কাল তোমাদের সঙ্গে আমি আবার দেখা করব। আমার কাছে কিছু ভিডিও আছে যেগুলো এখন আর আমার কাছে নিরাপদ নয়। এগুলো ব্যবহার করে তোমরা সহজেই সবার কাছে সত্যটা তুলে ধরতে পারবে। ভিডিও? কিসের ভিডিও আছে আপনার কাছে? রোলার দ্বীপের কিছু ভিডিও। এগুলো আমি লুকিয়ে কালেক্ট করেছিলাম। আমার কাছে মিনি ক্যামেরা ছিল। ওখানে অবশ্য টাওয়ার নেই, ফোন ব্যবহার করা হয় না। যে কোনো যোগাযোগ প্রযুক্তি অকেজ। আমরা তাহলে কাল আপনার জন্য অপেক্ষা করব। ভিডিওগুলো আমাদের দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, এর শেষ আমি দেখেই ছাড়ব। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সবাইকে রক্ষা করতে। এতদিন এটা আপনার দায়িত্ব ছিল, আজ থেকে এটা আমাদেরও কর্তব্য। আহাদ রুমানার কথায় শান্তি পায়। চেয়ারে থেকে উঠে দাঁড়ায়। তারপর বিদায় জানিয়ে চলে যায় বাইরে। আহাদ যাওয়ার পরপরই রুমানা ও ইমদাদ বেরিয়ে পড়ে। রুমানা খুব চিন্তিত ছোট মেয়েকে নিয়ে। তার মেয়েটা কি হালে আছে কে জানে। অবশ্য সে ভাগ্য করে একটা পরিবার পেয়েছে, যেখানে সবাই তাকে তার কাজে উৎসাহ দেয়। বিশেষ করে তার হাজবেন্ড আমান সবসময় তার পাশে থাকে। রুমানা ও আমানের বিয়ে হয়েছে প্রেম করে। তারা 6 বছর একে অপরের সঙ্গে রিলেশনে থাকার পর বিয়ে করেছে। আমান খুব ভালো ছেলে। সে সরকারি একটা জব করে, সব কিছুই ভালো। এই জন্য রুমানার পরিবারও বাধা দেয়নি।
রুমানা ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমান এখনো জেগে আছে। রুমানা ভেতরে এগিয়ে যায়, আমানের সঙ্গে কথা হয়, তারপর রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। আজ সকাল থেকেই একের পর এক ধকল যাচ্ছে, একটু বিশ্রামের প্রয়োজন। রুমানার ছোট্ট মেয়ে রেশমা ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। রুমানা মেয়ের কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে বিছানায় শুয়ে পড়ে, ঘুমানোর প্রস্তুতি নেয়। তার চোখ জোড়া একটু পরেই বন্ধ হয়ে আসে, ঘুমের ঘোরে হারিয়ে যায়। রুমানার ঘুম ভাঙে খুব ভোরে, ফোনের রিংটনে। লাগাতারে ফোনটা বেজেই চলেছে একের পর এক। রুমানা নিভু নিভু চোখ জোড়া খোলে। পাশেই রেশমা ও আমান ঘুমিয়ে আছে, তারা এখনো জেগে ওঠেনি। আমার এবার একটু নড়ে ওঠে, রুমানাকে বলে, রুমানা, তোমার ফোন বাজছে, কেউ ফোন করেছে। রুমানা এবার জোর করে চোখ জোড়া খোলে, ফোন রিসিভ করে নাম্বার না দেখি, তারপর ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো, কে? অপর পাশে থেকে ইমদাদ ব্যস্ত কণ্ঠে বলে, ম্যাম, আমি ইমদাদ। আপনি কি খবর পেয়েছেন? কাল রাতে আহাদ স্যার খুন হয়েছে। কেউ তাকে বাড়িতে ঢুকে খুন করে রেখে গেছে। আমিও খবরটা এখনই পেলাম। রুমানা চমকে ওঠে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কালকেই তার সঙ্গে কথা হলো, আর আজকেই খুন? কে খুন করবে? রুমানা চিৎকার করে শোয়া থেকে উঠে বসে। কি বলছেন? এটা কিভাবে সম্ভব? শুধু আহাদ স্যার নয়, আমাদের বর্তমান সরকার ইমতিয়াজ আহমেদকেও এইভাবেই খুন করা হয়েছে কালকে রাতেই, একই সময়। রুমানা আবারও চমকে ওঠে, একই রাতে দুইটো খুন। রুমানার সন্দেহ অনুযায়ী আজ স্যারকে ইমতিয়াজের লোক মারতে পারে, কিন্তু ইমতিয়াজ আহমেদকে তাহলে কে মারলো? এটা কিভাবে সম্ভব? একই রাতে দুইটা খুন? আপনি কি এখন আসতে পারবেন? আমাদের এখন আহাদ স্যারের বাড়ি যাওয়া উচিত। তিনি বলেছিলেন তার কাছে কিছু ভিডিও আছে, সেগুলো লোপাট হওয়ার আগেই আমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছেন, আমি এখনই আসছি। ইমদাদ কল কেটে দেয়। রুমানার অবস্থা দেখে আমানও উঠে বসেছে। কি হয়েছে রুমানা? কে খুন হয়েছে? তোমাকে কাল আহাদ স্যারের কথা বলেছিলাম না, সঙ্গে রোলাদ্বীপ। তবে আশ্চর্যজনকভাবে ভিডিও দেওয়ার আগেই কালকে তাকে খুন করা হয়েছে, সঙ্গে আমাদের সরকার ইমতিয়াজ আহমেদকেও। ও মাই গড, একই সাথে দুটো খুন? আমাকে দ্রুত আহাদ স্যারের বাড়িতে যেতে হবে। যেভাবেই হোক শত্রুদের হাতে পড়ার আগেই ওই ভিডিও খুঁজে বের করতে হবে। আমিও আসবো। না আমান, তোমাকে আসতে হবে না, আমি যেতে পারবো। তুমি প্লিজ রেশমাকে একটু দেখে রেখো। চিন্তা করো না, রেশমার জন্য আমি আছি। তুমি ভিডিও সংগ্রহ করো, আর কোনো দরকার বা বিপদে পড়লে অবশ্যই আমাকে কল করবে। রুমানা দ্রুত গতিতে কোনো রকম ফ্রেশ হয়ে আসে, তারপর কালকের পোশাকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়ে যায়। রুমানা ও ইমদাদ দ্রুত পায়ে আহাদ সাহেবের বাড়িতে আসে। আহাদ সাহেবের লাশ পুলিশ নিয়ে গেছে, এখানে তার কেউ থাকে না, পরিবার সবাই থাকে কলকাতায়। আহাদ আলী একাই দিল্লির এই বাড়িতে থাকে। রুমানা ও ইমদাদ বাড়ির দারোয়ানকে অনেক ফোর্স করে অবশেষে রাজি করাতে পারে। দুজন আহাদ সাহেবের ফ্ল্যাটে যায়, সেখানে গিয়ে তারা হতবাক। আহাদ সাহেবের মরদেহ ছিল বিল্ডিংয়ের মেন দরজার কাছে। সে আগে বাড়ি ফিরে আসতে পারলেও রুমে ফিরতে পেরেছিল না, তার আগেই তার উপর হামলা আসে। তার সে অনুযায়ী রুমে কারো আসার নামই হয় না, কিন্তু ফ্ল্যাট তছনছ করা, চারিদিকে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রুমানা ইমদাদকে বলে, আমার মনে হয়েছে এখানে আমাদের আগেই কেউ চলে এসেছে। তারা কোনোভাবে জানতো স্যারের কাছে ভিডিও ফুটেজ আছে। ফ্ল্যাটের অবস্থা দেখে মনে হয়েছে এখানে তারা ভিডিও ফুটেজটাই খোঁজাখুঁজি করেছে। আমারও তাই মনে হয়, তবু আমরা খুঁজে দেখি। এমনও হতে পারে তারা সেটা খুঁজতে চেয়েছে, তবে খুঁজে পায়নি। হ্যাঁ, এমনটা হতেই পারে। দুজন মিলে প্রত্যেক জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। প্রত্যেক কর্নার, ছোট বড় আসবাবপত্র কোনো জায়গায় খোঁজার জন্য বাদ রাখেনি। রুমানার চোখ যায় মেঝের দিকে। মেঝেতে একটা মিনি ক্যামেরা পড়ে আছে। রুমানা সেটা হাতে তুলে নেয়। স্যার, এদিকে দেখুন। আহাদ স্যার বলেছিলেন তার কাছে ভিডিও করার জন্য ছোট একটা ক্যামেরা ছিল।
আমার মনে হয় সেটাই সেই মিনি ক্যামেরা। হ্যাঁ, এটাই হবে। এর মধ্যে কোনো মেমোরি কার্ড আছে? না, কিছু নেই। তাহলে ভিডিও ফুটেজ শত্রুদের হাতে পৌঁছে গেছে। ভিডিও এটাতেই থাকার কথা। আমারও তাই মনে হচ্ছে। আমরা এভাবে মেমোরি কার্ড খুঁজেও পাবো না। তাহলে আমরা এখন কি করব? রুমানা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর কণ্ঠে রহস্য এনে বলে, আমরা মুনতাসির রহমানের সঙ্গে দেখা করব। মুনতাসির রহমান? হ্যাঁ, মুনতাসির রহমান। সে আমাদের সাহায্য করতে পারে। আর তার কাছে গেলেই আমরা এটাও জানতে পারবো ইমতিয়াজ আহমেদের আসল খুনি কে। আমার মনে হচ্ছে সেই ইমতিয়াজ আহমেদকেই খুন করেছে। হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে। তাহলে আমরা এক্ষুনি রওনা দিই। তার সঙ্গে দেখা করলে কোনো না কোনোভাবে সাহায্য পেতে পারি। রুমানা ইমদাদের কথায় সায় দানায়। দুজনে আহাদ সাহেবের বাড়ি থেকে বের হয়ে আসে। সিএনজি দেখে তাতে উঠে বসে। সিএনজি চলতে থাকে রাজেন্দ্রনগরের দিকে। মুনতাসিরের বাড়ি রাজেন্দ্রনগরে। প্রায় বেশ কিছু ঘন্টা পর সিএনজি একটা বাড়ির সামনে এসে থামে। রুমানা ও ইমদাদ সিএনজি থেকে নেমে আসে। মাথা উঁচু করে দেখে মুনতাসিরের বাড়িটা। বাড়ির এরিয়া বিশাল বড়, চারিদিকে উঁচু উঁচু দেওয়াল তোলা, মধ্য তিনতলা ভবন। গেটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। ইমদাদ তাকে বলে, আমরা মুনতাসির সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি। প্লিজ তাকে একটু খবর পাঠান। স্যার, একটু আগেই ইমতিয়াজ আহমেদের দাফন সম্পন্ন করে এসেছি। তিনি এখন ক্লান্ত। বলে গেছে কেউ আসলে ফিরিয়ে দিতে। কাল ছাড়া দেখা করবেন না। আমাদের আর্জেন্ট প্রয়োজন। আপনি তাকে গিয়ে বলুন দুজন এসেছে নিলয় নামের কারোর সম্পর্কে কথা বলতে। যদি তবুও বলে কাল আসতে, তাহলে আমরা কালই আসব। ঠিক আছে, এখানে অপেক্ষা করুন। আমি স্যারকে জানিয়ে আসছি। দারোয়ান বাড়ির মধ্যে চলে যায়। রুমানা ও ইমদাদ গেটের কাছে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দারোয়ান আবার ফিরে আসে। ইমদাদকে বলে, আপনাদের গিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলেছে স্যার। স্যার একটু বাদে নিচে নেমে আসবে। ইমদাদ ও রুমানা মাথা নাড়িয়ে ভেতরে চলে যায়। দুজন ওয়েটিং রুমে গিয়ে বসে পড়ে। অপেক্ষা করতে থাকে মুনতাসিরের রহমানের জন্য। কিছুক্ষণ বাদেই মুনতাসির ভেতরে আসে। ইমদাদ ও রুমানা সামনাসামনি বসে। আপনারা কে আর নিলয় সম্পর্কে কি জানেন? আমরা প্রফেশনাল জার্নালিস্ট। আমাদের আপনার হেল্প প্রয়োজন। হেল্প? কিসের হেল্প? আমরা নিলয় সহ ওই রোলার দ্বীপের সবাইকে উদ্ধার করতে চাই। এতে আপনার সাহায্য খুব বেশি প্রয়োজন। ইমদাদের কথায় মুনতাসির বড়সড় চমক খায়। আপনারা রোলার দ্বীপের ব্যাপারে কিভাবে জানেন? আমরা সব কিছু জানি। নিলয়কে কী উদ্দেশ্যে রোলার দ্বীপে পাঠিয়েছেন, ওখানে কি হয়, সব কিছু। মুনতাসির চমকে ওঠে। কিভাবে জানেন এত কিছু? রুমানা ও ইমদাদ মিলে শুরু থেকে সব কিছু খুলে বলে, যেগুলো তারা আহাদের থেকে শুনেছিল। মুনতাসির সব কিছু মনোযোগ দিয়ে শোনার পর বলে, এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে নিলয় বেঁচে আছে। কিন্তু সে যাওয়া 2 মাস পরেই আমি খবর পেয়েছি তাকে আশিক ধরে ফেলেছে। ও হত্যা করেছে এবং এই অপরাধে রোলার দ্বীপের শেয়ার থেকে আমাকে বাতিল করা হয়েছে। সঙ্গে বলা হয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে ওরা আমাকে ও আমার মেয়ের ক্ষতি করে ফেলবে। এজন্য আমি আর নিলয়ের বিষয় নিয়ে ভাবিনি। আপনার কাছে আসা খবরটা ভুল ছিল, কারণ আহাদ আলীর মতে নিলয় যেখানে 4 মাস কাটিয়েছে, সে বেঁচে ফেরার আগে সব ঠিকঠাকই ছিল। এমন কোনো হত্যার কথা সে উল্লেখ করে না। যদি সত্যি বেঁচে থাকে তাহলে নিলয়কে বাঁচানোর জন্য আমি সব কিছুই করতে প্রস্তুত। তার আগে এটা বলুন, আপনি কি ইমতিয়াজ আহমেদকে খুন করিয়েছিলেন? না, আমাকে তো খনি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন সেখানে প্রধান আসিফ। খুন করলে আসিফকে করতাম। ইমতিয়াজকে খুন করে আমার কি লাভ? আমার মাথায়ও এই চিন্তাটাই এসেছে, ইমতিয়াজকে কে খুন করলো। রুমানা ও ইমদাদ মুনতাসিরের কথায় চমকায়। তারা ভেবেছে ইমতিয়াজকে মুনতাসির খুন করেছে। সে যদি না করে তাহলে আর কে করবে? তাহলে কে খুন করতে পারে ইমতিয়াজ আহমেদকে? যেই খুন করুক, এখন এসব ভাবার সময় না। ইমদাদ ফের মুনতাসিরকে উদ্দেশ্য করে বলে,
আপনি কি আমাদের কোনোভাবে দ্বীপের মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন? তাহলে আমরা তখন কোনো একটি চেষ্টা করব। আমি যখন ওখানে শেয়ারে ছিলাম তখন বসের সঙ্গে কন্ট্রাক্ট ছিল, এখন তো সেখানে থেকে একদমই বাতিল। আমার আর দ্বীপের কোনো সংযোগ নেই, আর দ্বীপের কড়া পাহারার চোখ ফাঁকি দিয়ে পিঁপড়ারাও প্রবেশ করতে পারে না। এমন কোনো উপায় নেই? কোনোভাবে ভিতরে ঢুকতে পারলেই কিছু না কিছু একটা করা যেত। এমন কোনো রাস্তা আমার মাথায় আসছে না। একটু চিন্তা করে দেখুন, সেখানে কত শত মানুষ বন্দি। নিলয় বেঁচে আছে কিনা আমরা শিওর নই। এই 3 বছরে তাকে ধরে ফেলতেও পারে। তবে বাকিরা, তাদের কথাও আমাদের ভাবতে হবে। বুঝতে পেরেছি আমি সব কিছু, তবে এমন কোনো সুযোগ নেই। ওখানে লোকচক্ষুর আড়ালে পৌঁছানো অসম্ভব। তাহলে আর কোনো উপায় নেই আমাদের হাতে। শেষ ভরসাটুকুও শেষ। রুমের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে। 3 জন চুপ হয়ে যায়। রুমানা মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে, কিভাবে সম্ভব এত মানুষের জীবন বাঁচানোর। তারা জীবন বাঁচানোর জন্য দিনের পর দিন লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ের শেষ কোথায়? এর একটা বিহিত হওয়া উচিত, কিন্তু সে নিরুপায়। কিভাবে করবে এত বড় অসাধ্য সাধন? হঠাৎই মুনতাসির প্রায় উচ্চচক কণ্ঠে বলে। একটা উপায় আছে। মুনতাসির হঠাৎ বলা কণ্ঠে চমকে ওঠে দুজনেই। দুজন মুনতাসিরের দিকে তাকায়। কি উপায়? রোলার দ্বীপের নকশা হয়েছিল আমার আর রাহাতের হাত ধরে। আমরা দুজনেই সব কিছু করেছি। ইমতিয়াজ আহমেদ এর কিচ্ছুই জানে না, আর আসিফ তো সব কিছু জানেই না। আমরা তখন বুদ্ধি করে ভেতর থেকে বাইরে যাওয়া একটা গুপ্ত রাস্তা তৈরি করেছি। তবে রাস্তার মুখটা দেওয়ালের বাইরে, ঠিক কোন সোজা সেটা আমার মনে নেই। হয়তো খুঁজলেই পাওয়া যাবে, আর একবার পেলে আমরা সহজেই দ্বীপের মধ্যে প্রবেশ করতে পারবো। দ্বীপের বাইরে কোন সাইডে ছিল বের হওয়া মুখ? এটা মনে আছে? হ্যাঁ, উত্তর সাইডের দেওয়ালের পেছনে। সেখানে গেলেই আমরা খুঁজে পাবো। তবে এর আগে আমাদের একটা কাজ করতে হবে। সেখানে আমি যাব। আমাদের ছদ্মবেশ ধারণ করতে হবে, সাদা পোশাক পরে শ্রমিকদের মধ্যে মিলে যেতে হবে, যেন কিছুতেই ধরা না পড়ি। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। আমরা তাহলে কালকেই যাব। আপনার কোনো সমস্যা নেই তো? না। ওকে, আমরা তাহলে কাল কখন আসব? আপনারা রেডি হয়ে ঠিক 7টার মধ্যে এখানে পৌঁছে যাবেন। আমি আপনাদের জন্য অপেক্ষা করব। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের খুব বড় উপকার করলেন। আমরা আজ তাহলে উঠি, কাল সকালে দেখা হচ্ছে। রুমানা ও ইমদাদ উঠে দাঁড়ায়, তারপর বাইরে বেরিয়ে আসতে নেয়। রুমানা ও ইমদাদ উঠে দাঁড়ায়, যাওয়ার জন্য উদ্যত হয়। পা বাড়িয়ে হঠাৎ করে রুমানা থেমে যায়, পেছন ফিরে মুনতাসিরের দিকে তাকায়। আপনার মেয়েকে তো দেখলাম না, সে কোথায়? মেয়ের কথা মুনতাসির থমকে যায়, মুখে আধার নেমে আসে, মাথাটা নিচু করে নেয়। নিধির সঙ্গে আমরা দেখা করতে চাই। আমি আসলেই নিধিকে দেখার জন্য ছটফট করছি। আমি দেখতে চাই কত সুন্দর সে, যার জন্য একজন রক্ত পিপাসুর হৃদয় থমকে গেছিল, যার জন্য একজন নিকৃষ্ট মাফিয়ার মনেও ভালোবাসার সৃষ্টি হয়েছিল। নিশ্চয়ই আপনার মেয়ে একজন ভাগ্যবতী। মুনতাসির দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার মেয়ে ভাগ্যবতী নয়। আমি একজন বাবা হিসেবে চাই না এমন ভাগ্যবতী আর কেউ হোক। এ কথা কেন বলছেন? নিলয়ের মৃত্যু সংবাদ পেয়ে নিধি অসুস্থ হয়ে পড়েছে। অধিক চাপে নিধির মাথায় সমস্যা হয়েছে। এখন সে সুস্থ ব্যবহার করে না, ইভেন আমার সঙ্গেও ভালো ব্যবহার করে না। কেউ দেখা করতে গেলে পাগলামো করে, আঘাত করার চেষ্টা করে, ঘর থেকে বের হয় না, নিজের যত্ন নেয় না, সবসময় নিলয় নিলয় নাম জপে। অনেক চেষ্টা করেছি, তবে কোনোভাবেই আমার মেয়েকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারিনি। সে এখন মানসিক রোগী। মুনতাসিরের কথায় রুমানা ও ইমদাদ দীর্ঘশ্বাস ফেলে। রুমানার কাছে মনে হয় নিলয় চৌধুরী শুধু নিজের জীবন ধ্বংস করবে না, সঙ্গে আরও একটি মেয়ের জীবন ধ্বংস করে দিল। সে যদি যাওয়ার আগে চিঠিটা না দিত, ভালোবাসা প্রকাশ না করত, তাহলে হয়তো নিধি এতটা সময় পড়তো না, নিধিকেও বন্দিশালায় অপেক্ষা করতে হতো না। আমাদের একটু নিয়ে যাবে নিধির কাছে? আমরা দূর থেকেই দেখব। আসুন।
মুন্তাসির দুজনকে নিয়ে উপরতলায় যায়। নিধির রুমের দরজা লাগানো, দরজা খুলে তিনজন ভেতরে ঢোকে। রুমানা ও ইমদাদ কৌতূহল চোখে খেয়াল করে নিধিকে। ঘরের মেঝে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভাঙাচোরা আসবাবপত্র। বিছানায় হেলান দিয়ে একটা মেয়ে বসে, তার চোখ জোড়া উপরের দিকে। রুমানা বুঝতে পারছে একসময় মেয়েটা খুব সুন্দরী ছিল। ইভেন এই অপরিচ্ছন্ন হয়েও তাকে খুব সুন্দর লাগছে। চুলগুলো এলোমেলো, জট পাকার মতো অবস্থা, মুখের চারপাশে খামচি দাগ। এগুলো নিজেই নিজেকে আঘাত করেছে। আর তারা ঢুকতেই নিধি তাদের দিকে ঘুরে তাকায়। মুন্তাসিরকে বলে, নিলয় এসেছে? কোথায় নিলয়? আমি জানতাম নিলয় আসবে। ও আমাকে বলেছে ও ঠিক আসবে। আমাকে অপেক্ষায় রেখে ও ফাঁকি দিতে পারে না। কই নিলয়? কোথায়? প্রশ্নগুলো করতে করতে নিধি বিছানা থেকে উঠে আসে, মুন্তাসিরের কাছাকাছি চলে আসে। বাবা বলো নিলয় কোথায়? নিলয় আসেনি? না মা, নিলয় আসেনি। এই একটা কথাই নিধিকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে অবশ্য ভেঙে পড়ে না, উল্টো রেগে যায়, পাগলামো শুরু করে। হাতের কাছে যা পায় তা দিয়ে মুন্তাসিরের দিকে ছুরি মারে। মুন্তাসির রুমানা ও ইমদাদকে নিয়ে দ্রুত বেরিয়ে আসে। ইমদাদ নিধিকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। মনের ভেতর থেকে উপচে আসছে হঠাৎ করে পুরনো স্মৃতি। নিধির কষ্ট সে উপলব্ধি করতে পারছে। প্রিয় মানুষকে হারানোর কষ্ট সে ছাড়া আর কে বেশি বুঝবে। ইমদাদ দীর্ঘশ্বাস ফেলে চোখের পাতায় আবছা অশ্রু জমতে শুরু করেছে। কেউ দেখার আগেই অগোচরে তা মুছে নেয়। দুজন বের হয়ে পড়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। দিন শেষে রাত নেমে আসে। রাত শেষে আবারও ভোরের সূচনা। আজ পাখিরা ওঠার আগেই রুমানা জেগে উঠেছে। ছোট্ট একটা ব্যাগ নিয়ে অল্প কিছু প্রয়োজনীয় জিনিস নিচ্ছে। যদিও এগুলো দ্বীপের মধ্যে নেওয়া সম্ভব নয়, রুমানা তৈরি হচ্ছে। আমার বিছানায় বসে আছে চিন্তিত ভঙ্গিতে। সে চিন্তিত কণ্ঠে রুমানাকে বলে, রুমানা, এতদিন তোমার সব কাজই আমি রেসপেক্ট করেছি, পাশে দাঁড়িয়েছি। আজকে কেন যেন মন সায় দিচ্ছে না। তুমি এত ভয়াবহ জায়গায় যেও না। আমার ভয় হচ্ছে, যদি কিছু হয়ে যায় আমার কি হবে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রুমানার ব্যস্ত হাত থেমে যায়। আজকে আমানের কণ্ঠে এমন অসহায়ত্ব। রুমানা এগিয়ে গিয়ে আমানের পাশে বসে। আমানের চোখ ছলছল করছে। রুমানা অবাক হয়, সঙ্গে নিজেকে ভাগ্যবতীদের একজন মনে করে। তাকে হারানোর ভয়ে একজন কাঁদছে। এর চেয়ে বেশি আর কি প্রয়োজন? তুমি এত চিন্তা করছো কেন? আমার কিচ্ছু হবে না। আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো? আমার কিচ্ছু হবে না। আমি ঠিক ফিরে আসবো। ফিরে আমাকে আসতেই হবে, অন্তত তোমার জন্য। না রুমানা, তোমাকে আমি যেতে দেব না। রোলার দ্বীপ খুব ভয়ঙ্কর। একবার ধরা পড়ে গেলে বেঁচে ফিরে আসা অসম্ভব। আমি তোমাকে হারাতে চাই না। অন্তত রেশমার কথা চিন্তা করে থেকে যাও। আমাকে আটকিও না। তুমি তো এতটা স্বার্থপর নও। তুমি স্বার্থপরের মতো তোমার কথা ভাবছো। তুমি ওই অসহায় মানুষগুলোর কথা কেন ভাবছো না? তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে সবচেয়ে বড় স্বার্থপর হতে হয়, তবুও আমি হতে রাজি। তবুও তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। প্লিজ নামান, আমার কিছু হবে না। আমি আবার ফিরে আসবো। তোমাকে আমি কথা দিয়েছি, আমি ফিরে আসবই। আমার চুপ হয়ে যায়। কিভাবে যাওয়ার অনুমতি দেবে সে যদি কিছু হয়ে যায়? বাড়ির সবাইকে কি বলবো? সবাইকে যে কোনো একটা কিছু বলে মানিয়ে নেবে। আর রেশমাকে দেখে রাখবে। আমি খুব শীঘ্রই ফিরে আসবো। রুমানা রেডি, ব্যাগটা হাতে তুলে নেয়। যাওয়ার পূর্বে একবার ঘুমন্ত মেয়েকে আলতো করে চুমু খায়। যাওয়ার আগে বারবার পেছন ফিরে দেখে। কে জানে, এটাই হয়তো মেয়ের সঙ্গে শেষ দেখা। আমার রাস্তা পর্যন্ত রুমানাকে এগিয়ে দেয়। রাস্তায় দাঁড়িয়ে থাকে। রুমানা একটু এগিয়ে যায়, যেতে নিলেই আবারও আমান ডাকে। রুমানা। রুমানা দাঁড়িয়ে যায়। আমান রুমানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আমানের চোখ জোড়া ছলছল করছে। সে রুমানার কপালে আলতো করে চুমু এঁকে দেয়। তারপর বলে, খুব শীঘ্রই ফিরে এসো। আমি জানি তুমি ফিরে আসবে।
তোমার কাজ শেষ করেই ফিরবে। আমি তোমার অপেক্ষায় রইলাম। রুমানা একটা রিকশায় উঠে বসে। যাওয়ার আগে পর্যন্ত পেছন ফিরে আমানকে দেখে। আমান তার দিকেই তাকিয়ে আছে। রুমানার চোখের অবশিষ্ট অশ্রু ফোঁটা মুছে নেয়। মনে মনে একটু ভয় হচ্ছে, তাদের অপেক্ষাও যেন নিলয় নীতির মতো দীর্ঘ না হয়। মুনতাসির গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ইমদাদ ও রুমানা একটু বাদেই এসে পৌঁছায়। তিনজন মিলে যাত্রা শুরু করে। গাড়ি চলতে থাকে রোলার দ্বীপের দিকে। আজ কারোর মুখে কোনো কথা নেই। গাড়ির মধ্যে একদম শুনশান নীরবতা। সবার মধ্যে চাপা ভয়। তারা যে পথে এগিয়ে যাচ্ছে তা অতিরিক্ত ভয়ানক। তাদের শেষ পরিণতি কী হবে সেটাও জানে না। কে জানে নিয়তি তাদের কোথায় গিয়ে দাঁড় করাবে। গাড়িটা নিজ গতিতে চলছে। প্রায় 7 ঘন্টা পর তারা এসে পৌঁছায় শ্যামপুর গ্রামের শেষে। মুনতাসির গাড়ি থেকে নেমে আসে, সঙ্গে রুমানা ও ইমদাদও। তিনজন এসে দাঁড়িয়েছে শ্যামপুর গ্রামের শেষ প্রান্তে। তাদের সামনে বিশাল নদী। দূরে দেখা যাচ্ছে রোলার দ্বীপের সীমানার প্রাচীর। নদীর ওপারেই রোলার দ্বীপ। আমাদের সেখানেই পৌঁছাতে হলে নদী পার হতেই হবে। কিন্তু এত বড় নদী আমরা কিভাবে পার হব? নদীর উপরে না আছে কোনো সাঁকো, আর না আছে নৌকার ব্যবস্থা। ইমদাদ একটু চুপ থেকে তারপর বলে, শ্রমিকদের কিডন্যাপ করে কোন রাস্তা দিয়ে না হয়? বাস নিশ্চয়ই নদী পার হতে পারবে না। দ্বীপের পূর্ব সাইডে সাঁকো আছে, তবে সেদিকে সিকিউরিটি, আমরা কোনোভাবেই সেই রাস্তায় যেতে পারবো না। একমাত্র এই উত্তর সাইডের দেওয়ালের ওপারে কোনো সিকিউরিটি নেই, কারণ তারা জানে নদী পার হয়ে কেউ যেতে পারবে না। তাহলে এখন উপায়? আমরা কিভাবে নদী পার হব? আমি সেটাই ভাবছি। তিনজন পরে টেনশন হয়। কীভাবে এত বড় নদী পার হবে কোনো উপায় দেখছে না। সাঁতরে যাওয়াও সম্ভব নয়। যদিও সম্ভব হয় তবুও মুনতাসির আর ইমদাদ পারবে, কিন্তু রুমানা পারবে না। অনেকক্ষণ তিনজন চিন্তা ভাবনা করেও কোনো রাস্তা পায় না। হঠাৎ রুমানার চোখ যায় একটা দূরে নদীর কিনারে। ওদিকে দেখুন, এক জায়গায় অনেক কচুরিপানা জড়ো হয়ে আছে। ওর পিছে কিছু একটা আছে, উঁচু হয়ে আছে। আমার মনে হচ্ছে ওখানে কোনো পুরনো নৌকা রয়েছে। চলুন এগিয়ে গিয়ে দেখি। তিনজন সেই দিকেই যায়। কাছে যেয়ে দেখে, তবে যা দেখে তাদের তিনজনই চমকে ওঠে, বড় সড়ো চমক খায়। কচুরিপানার নিচে সত্যি একটা নৌকো রয়েছে, তবে নৌকোটা পুরনো নয়, একদম নতুন। দেখে মনে হচ্ছে এটা ব্যবহৃত হয়, কিন্তু তাদের জানা মতে এদিকে নৌকো আসার কথা নয়। কে রাখতে পারে? এখানে নতুন নৌকা কিভাবে? দেখে মনে হচ্ছে এটা নিয়মিত ব্যবহৃত হয়, কিন্তু এভাবে লুকিয়ে আর কে যাওয়া আসা করতে পারে? আমি সেটাই ভাবছি। এই সাইডে আসলেও কেউ তো গুপ্তধনের সন্ধান জানে না, তাহলে যায় কোথায়? এত কিছু আমাদের ভেবে লাভ কি? এর চেয়ে আমরা বরং ওই পারে যাই। এখানে এভাবে থাকা নিরাপদ নয়। যদিও কেউ দেখে ফেলে তাহলে নির্ঘাত মৃত্যু। আর যদি গুপ্তপথ ব্যবহার করে কেউ যাওয়া আসা করে, তাহলে সেখানে গেলেই বোঝা যাবে। মুনতাসির ও ইমদাদ রুমানার কথায় সায় জানায়। কচুরিপানা থেকে নৌকোটা ফাঁকায় নিয়ে আসে। বৈঠা হিসেবে ব্যবহার করে একটা ভাঙা গাছের ডাল। উঠে বসে তিনজনে। ইমদাদ ও মুনতাসির নৌকোর দুই মাথায় বসে নৌকো কন্ট্রোল করছে। নির্দিষ্ট জায়গায় যেতে অবশ্য বেশ বেগ পেতে হচ্ছে। তারা কেউ কখনো নৌকা চালায়নি। নৌকা টলতে টলতে একসময় কিনারায় চলে আসে। তিনজন নৌকা থেকে নেমে আসে, তারপর চলে যায় দ্বীপের উত্তরের পাশে। সেখানে ঘন জঙ্গল বেঁধে গেছে। এরই মধ্যে রাস্তা খুঁজে বের করা খুব কঠিন। তিনজন তন্ন তন্ন করে খুঁজতে থাকে। ইতিমধ্যে বিকেল পেরিয়ে গেছে। আস্তে আস্তে সূর্যের আভা কমে আসছে। মুনতাসির রুমানা ও ইমদাদকে তাড়া দিয়ে বলেন, দ্রুত খুঁজে বার করার চেষ্টা করুন। অন্ধকার ঘনিয়ে আসলে একদম অসম্ভব হয়ে পড়বে খুঁজে পাওয়া। এত গভীর জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া বেশ কঠিন। আদৌ এই সাইডে আছে তো? হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে এই সোজাসুজি গোপন রাস্তার প্রবেশপথ ছিল, শুধু নির্দিষ্ট জায়গাটার খেয়াল নেই। তিনজন মিলে ব্যস্ত ভঙ্গিতে খুঁজে চলেছে। ঘন জঙ্গল পা দিয়ে মারিয়ে ভেঙে ফেলেছে। অনেক খোঁজাখুঁজি করার পর রোমানা একটা লোহার আস্তরণ খুঁজে পায়, যেটা বড় গোল সাইজের, মাটির সঙ্গে গেঁথে আছে।
স্যার, এদিকে আসুন। কিছু একটা পেয়েছি মনে হচ্ছে এটাই প্রবেশপথ। হ্যাঁ, এটাই প্রবেশ পথ। কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে এটা তালা মারা, লক সিস্টেম। আমার কাছে চাবি রয়েছে। মুনতাসির পকেট থেকে চাবি বের করে তারপর লক খোলার চেষ্টা করে। তালাটা জং ধরে গেছে, খুলতে অনেক কষ্ট হয়। খোলা শেষে মুনতাসির ও ইমদাদ মিলে গোল চাকাটা তুলে ফেলে। মুহূর্তেই ভেতর থেকে কিছু তেলাপোকা সহ ক্ষুদ্র প্রাণী ছুটে পালায়। বহুদিন পর খোলার জন্য ভেতর থেকে ভ্যাপসা গন্ধ দিয়ে আসছে। রুমানা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেই দিকে ধরে। ভেতরে সিঁড়ির মতো নেমে গেছে, সিঁড়ি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার ঘনিয়ে এসেছে। কাজ শেষ করে এক কোণে বসে আছে নিলয়, চোখ জোড়া জ্বলজ্বল করছে। আজ রাতেই তার একটা মিশন আছে, যার জন্য 4 বছর অপেক্ষা করেছে। এই 4 বছরে নিলয়ের শরীরে বেশ অবনতি হয়েছে। চোখ গর্তে ঢুকে গেছে, চোখের নিচে গাঢ় কালের প্রলেপ, মাথার বাবরি চুলগুলো ঘাড় বেয়ে সামান্য নেমে গেছে, মুখে ঘন দাড়ি। এখানেই 4 মাস অন্তর একবার চুল দাড়ি কাটানোর ব্যবস্থা রয়েছে। নিলয়ের শরীরে সাদা পোশাক, এখানে যে যে আছে সবার শরীরেই সাদা পোশাক। নিলয় উঠে দাঁড়ায়, শ্রমিকদের জন্য বরাদ্দ রুম থেকে বেরিয়ে আসে। সে সাদা দাগের ডান সাইডে আসলে কি কি আছে সেটা নিলয়ের মতো কোনো শ্রমিকই জানে না। তবে দাগ থেকে সামান্য দূরেই কন্ট্রোল রুম দেখানো রয়েছে, এই দ্বীপের ম্যাপ। এখানে কোথায় কোন জায়গায় কি অবস্থিত সেখানে সব কিছু আছে। এই দ্বীপের মধ্যে রয়েছে এটা প্রাসাদ, সেই প্রাসাদেই আসিফ থাকে। গত 4 বছরে নিলয় তাকে একবার সামনাসামনি দেখেছে, তবুও দূর থেকে। সে প্রাসাদের বাইরে যায় না। প্রাসাদটি সাদা দাগের ডান সাইডে রয়েছে, তবে কোথায় রয়েছে তা কেউ জানে না। দ্বীপ এরিয়া বহু বড়, এখানে সব জায়গায় ঘুরতে গেলেও 10 দিন লাগবে। নিলয় আজকের মিশন কন্ট্রোল রুম ঢোকা, এটার জন্য সে 4 বছর অপেক্ষা করেছে। কন্ট্রোল রুমে না গেলে কিছুতেই প্রাসাদের খোঁজ পাওয়া যাবে না। প্রতি 2 মাস পর পর এখানে সিকিউরিটি চেঞ্জ হয়, আর প্রতি 4 বছর পর কন্ট্রোল রুমের সিকিউরিটি চেঞ্জ হয়। আজকে সেই 4 বছর পূর্ণ হয়েছে। আজ একই সঙ্গে কন্ট্রোল রুম সহ সাধারণ সিকিউরিটি চেঞ্জ হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে এখানটা সিকিউরিটি মুক্ত হবে, আর নিলয়কে এই 4 মিনিটই কাজে লাগাতে হবে। ঠিক 8টায় একটা অ্যালার্ট বাজবে, তখনই সবাই চলে যাবে। আবারও 4 মিনিটের মাথায় দ্বিতীয় অ্যালার্ট বাজবে, তখন নতুনেরা আসবে। নিলয় অপেক্ষা করছে প্রথম অ্যালার্টের। বেশ কিছুক্ষণ ধরে শ্রমিক নিবাসের আশেপাশে ঘুরঘুর করে। অবশেষে উঁচু সাউন্ডে একটা অ্যালার্ট বেজে ওঠে। শব্দটা খুব জোরালো, সবাই কান চেপে ধরে। সিকিউরিটিগুলো সারিবদ্ধভাবে এগিয়ে যায় নির্দিষ্ট জায়গায়। নিলয় গিয়ে দাঁড়ায় একটা খামারের কাছে। যখন প্রায় সবাই চলে গেছে তখন সে একটা ইট হাতে নেয়, ইটটা ট্রান্সমিটারে ছড়ে মারে। মুহূর্তেই আশেপাশের কিছু লাইন বিচ্ছিন্ন হয়, জায়গাটা অন্ধকারে তলিয়ে যায়। নিলয় পায়ে জোর দিয়ে দৌড়ে যায় কন্ট্রোল রুমের দিকে। রুমের দরজা আটকানো নেই, খোলায়। এতে নিলয়ের কাছে আরও সহজ হয়। রুমের মধ্যে ঢুকে পড়ে, তবে বিপাকে পড়ে এখানে এসে। কারেন্ট চলে যাওয়ায় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। নিলয় নিজের বোকামিতে নিজেই ফেঁসে যায়। এখন অপেক্ষা ছাড়া আর কোনো লাভ নেই। নিলয়ের কিছু মনে পড়তে লাফিয়ে ওঠে। সে ভুলে গেছিল এখানের সব জায়গায় জেনারেটর। নিলয় জেনারেটর চালু করে, মুহূর্তেই রুমের মধ্যে আলোতে ঝকঝক করতে থাকে। দেওয়াল জুড়ে বড় একটা ম্যাপ, একদম দক্ষিণ প্রাসাদ। নিলয় ভালো করে রাস্তাগুলো দেখার চেষ্টা করে। হঠাৎ দ্বিতীয় অ্যালার্ট বেজে ওঠে। নিলয় তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসে, ছুটে পালিয়ে যেতে নেয় দাগের বাইরের দিকে।